নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। আজকের গল্পটি পাঠিয়েছে কর্ণধর এবং গল্পটি কর্ণধরের দাদু কর্ণধরকে বলেছিলে। তাই আসুন আমরা কর্ণধরের দাদুর দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনি। কিন্তু গল্পটা শুরু করার আগে যেমনটা আমি তোমাদের সব সময় বলি যে তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশা করি আজ আমাদের গল্পটা শুনলে তোমরা সত্যিই ভয় পাবে। আমি শুধু তোমাদের অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটা পুরোপুরি শোনো তাহলে তোমরা সত্যিই অনেক উপভোগ করবে। আর যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এটা করলে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম মুরলীধর, কিন্তু যখন তোমরা এই গল্পটা শুনছো তখন আমি এই পৃথিবীতে নেই, অর্থাৎ আমি মৃত। কিন্তু এই গল্পটা সেই সময়ের যখন আমি এই পৃথিবীতে ছিলাম এবং যখন আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল সেই সময় আমিও খুব ছোট ছিলাম। আমার মতে সেই সময়টা ছিল 80-র দশকের কাছাকাছি। তখন আমার বয়স ছিল 15 বছর। তাই সেনাবাহিনীতে যোগদানের আমার একটা আগ্রহ ছিল। কিন্তু সেই সময় আমাদের গ্রামে খুব কম বাচ্চারাই বেশি শিক্ষিত হতো, অর্থাৎ সেই সময়ে বাচ্চারা 5ম বা 8ম শ্রেণী পর্যন্তই শিক্ষিত হতো। তারপর হয় বাচ্চারা নিজেই পড়াশোনা ছেড়ে দিত, নয়তো পরিবারের সদস্যরা জোর করে তাকে পড়াশোনা ছেড়ে কাজ করতে পাঠাতো, যার ফলে কেবল গ্রামের বাচ্চারাই পড়াশোনা শেষ করতে পারত না। কিন্তু আমি সেই সন্তানদের মধ্যে একজন ছিলাম। যখন আমি 10ম শ্রেণী পাশ করি তখন থেকেই আমি সেনাবাহিনীতে যোগদানের মনস্থির করেছিলাম এবং এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম। পড়াশোনার পাশাপাশি আমরা সকালে শারীরিক ব্যায়াম এবং দৌড়াতে যেতাম। অর্থাৎ গ্রামে আমরা 3 বন্ধু ছিলাম যারা আরও পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম এবং আমরা 3 জনই সকালে একসাথে শারীরিক ব্যায়াম এবং দৌড়াতে যেতাম। কারণ সেই সময়েও সেনাবাহিনীতে যোগদানের জন্য মানসিকভাবে স্মার্ট হওয়ার পাশাপাশি শারীরিকভাবে শক্তিশালী হওয়ার সমান গুরুত্বপূর্ণ ছিল। সেই কারণেই আমরা 3 বন্ধু প্রতিদিন সকালে 5 কিলোমিটার দৌড়াতাম নিজেদের শরীরকে ঠিকভাবে শক্তিশালী করার জন্য। কিন্তু যে রাস্তা দিয়ে আমরা দৌড়াতাম তা আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ছিল। সেই কারণেই প্রতিদিন সকালে রাস্তায় পৌঁছানোর জন্য আমাদের 3 কিলোমিটার হেঁটে যেতে হতো এবং তারপরে আমরা রাস্তায় দৌড়াতাম। কিন্তু আমাদের গ্রাম থেকে রাস্তায় যাওয়ার 3 কিলোমিটারের রাস্তা খুবই খারাপ ছিল, কারণ সেই রাস্তায় অনেক ধরনের ঝোপ, অনেক ধরনের ঘাস এবং অনেক ধরনের শুকনো ডালপালা ছিল, যার কারণে রাতের অন্ধকারে আমাদের খুব ধীরে ধীরে এবং সাবধানে যেতে হতো এবং রাস্তায় পৌঁছাতে আমাদের অনেক সময় লাগতো। আর এই কারণে আমরা খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বের হতাম। অর্থাৎ যদি আমরা রাস্তায় 4টায় পৌঁছাতাম এবং দৌড়াতে শুরু করতাম তাহলে এর জন্য আমাদের
রাত 3টে বাড়ি থেকে বের হতে হতো। তখন সেই সময়ে গ্রামে বিদ্যুতের ব্যবস্থা ছিল না, তাই সূর্যের রশ্মি বের না হওয়া পর্যন্ত পুরো গ্রাম অন্ধকারে ডুবে থাকতো। এবং তখন আমাদের কাছে সময় দেখার জন্য মোবাইল ফোনও ছিল না, তাই আমরা আকাশের তারা দেখে সময় অনুমান করতাম। কিন্তু একদিন আমার সাথে একটি ঘটনা ঘটে, যার পরে আমার সাথে পুরো গ্রামে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এবং সেই দিনের পর আমি চিরতরে দৌড়ানো বন্ধ করে দেই। আসলে একদিন যখন আমি আর আমার 2 বন্ধু গ্রাম থেকে হাঁটতে বেরিয়েছিলাম, তখন আমরা যে পথটি নিচ্ছিলাম তাকে গ্রামের ফুটপাত বলা হয়, যার অর্থ সেই পথ যেখানে একেবারে কেবল একজন মানুষই হাঁটতে পারে, অর্থাৎ যে পথে 2জন মানুষ সহজে পাশাপাশি হাঁটতে পারে না। সেই কারণেই আমরা 3 জন একের পর এক হাঁটছিলাম। তখন রাত প্রায় 3টা বাজে। আমরা হেসে হেসে রাস্তার দিকে এগোচ্ছিলাম। ঠিক তখনই আমাদের মাঝখানে হেঁটে আসা আমার এক বন্ধু আমাকে বলল, আরে তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ? আমরা দুজনেই তাকে বললাম, না, আমরা কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তারপর সে বলল, কিন্তু আমি বারবার শব্দ শুনতে পাচ্ছি। তাই আমরা তাকে জিজ্ঞাসা করলাম কোন শব্দ এবং কী ধরনের শব্দ। সে আমাদের বলল যে আমি আমার কানে একটা শব্দ শুনতে পাচ্ছি, যেন কেউ বারবার আমাকে এখানে থামতে বলছে। তারপর আমরা তার কথায় হেসে বললাম যে হয়তো তুমি আজ ভালো করে ঘুমাতে পারোনি, তাই তোমার কান বাজছে। এই বলে আমরা এগিয়ে যেতে লাগলাম। তারপর কিছু দূর হাঁটার পর হঠাৎ সে আমার হাত ধরে ফেলল। তারপর আমি তাকে বললাম, আরে কি হয়েছে? সে বলল, আমি বারবার এবং খুব জোরে শব্দ শুনতে পাচ্ছি। তারপর আমরা তাকে বললাম যে যদি শব্দই আসতো তাহলে আমরাও শুনতে পেতাম, তুমি একা কিভাবে শুনতে পাচ্ছ? তারপর আমার মনে হলো সে সবার পিছনে হেঁটে যাচ্ছে, তাই অন্ধকারে ভয় পাচ্ছে। তারপর আমি তাকে বললাম যে তুমি সামনে হেঁটে যাও এবং আমাদের আগে আগে হেঁটে যাও। আমরা তাকে আমাদের দুজনের আগে এগিয়ে যেতে বললাম আর আমরা আবার হাঁটতে শুরু করলাম। এবার আমি পিছনে ছিলাম এবং কিছুক্ষণ পর আমরা সেই রাস্তায় পৌঁছে গেলাম যেখানে আমাদের দৌড়াতে হবে। এবার আমরা 3 জন সেই রাস্তায় পৌঁছে দৌড়াতে শুরু করলাম। আমরা কিছু দূর দৌড়ানোর আগেই আমার বন্ধু আবার থামলো, যে কিছুক্ষণ আগে আমাদের পিছনে হেঁটে যাচ্ছিল এবং ভয় পেয়ে গিয়েছিল এবং কিছু শব্দও শুনতে পাচ্ছিল। তাই আমরা দুজনেই তাকে বললাম, কি হয়েছে, তুমি থামলে কেন? তারপর সে আমাদের বলল, আমি আজ দৌড়াতে পারবো না, আজ আমার শরীর ভালো লাগছে না। তাই আমরা তাকে বললাম, ঠিক আছে, তুমি একটু বিশ্রাম নাও, আমরা দৌড়ে আসছি। তাকে এই কথা বলার পর আমি আমার দ্বিতীয় বন্ধু, এখন আমরা দুজনেই দৌড়ানোর সময় সেখান থেকে বেশ দূরে চলে আসি। কিন্তু কিছুক্ষণ পর যখন আমরা দৌড়ানোর পর ফিরে আসি তখন সেখানে আমাদের বন্ধুকে দেখতে পাই না। তারপর আমার অন্য বন্ধু বলল যে আজ তার শরীর ভালো লাগছে না, তাই হয়তো সে বাড়ি চলে গেছে। কিন্তু আমি মেনে নিতে পারছিলাম না যে সে এত ঘন অন্ধকারে একা বাড়ি যাবে কি করে। তারপর আমি আমার অন্য বন্ধুকে বললাম যে যদি সে অন্ধকারকে এত ভয় পায় তাহলে সে একা কিভাবে বাড়ি যাবে। আর আমরা যেখান থেকে আসতাম সেই রাস্তায় আমাদের গ্রামের একটি শ্মশান ছিল, যা দিনের বেলাতেও খুব ভয়ঙ্কর লাগতো, যার কারণে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বন্ধু শ্মশানের কাছ থেকে একা অন্ধকারে বাড়ি ফিরে যেতে পারে। তারপর আমি আমার অন্য বন্ধুকে বললাম যে সে নিশ্চয়ই এখানেই কোথাও আছে, চলো তাকে খুঁজে বের করি। আমরা তাকে খুঁজেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এতক্ষণে আকাশ থেকে সূর্যের রশ্মিও আসতে শুরু করেছে, কিন্তু আমরা আমাদের বন্ধুকে খুঁজে পাইনি। তারপর আমরা ভাবলাম যে হয়তো সে সত্যিই বাড়ি চলে গেছে, তাই আমাদের একবার তার বাড়িতে যাওয়া উচিত।
এরপর আমরা একই রাস্তা দিয়ে গ্রামের দিকে যেতে লাগলাম। যখন আমরা সেই রাস্তা দিয়ে আমাদের গ্রামের দিকে যাচ্ছিলাম, তখন সেই রাস্তায় রক্তের ফোঁটা দেখতে পেলাম এবং আশেপাশের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে মনে হলো যেন কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এক মুহূর্তের জন্য আমাদের মনে হলো আমাদের বন্ধু হয়তো কোনো বিপদে পড়েছে। আজ যদি তার কিছু হয় তাহলে তার পরিবারের সদস্যরা আমাদের ছেড়ে দেবে না। এই চিন্তায় আমরা দ্রুত গ্রামের দিকে এগিয়ে যেতে লাগলাম এবং যখন আমরা তার বাড়িতে পৌঁছে তার পরিবারের সদস্যদের তার সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তারা আমাদের জানালো যে অনেকক্ষণ হয়ে গেছে সে এসেছে। আজ সে খুব ভোরে এসেছিল এবং ফিরে আসার সাথে সাথে এসে ঘুমিয়ে পড়েছিল। তাই আমরাও বলেছিলাম যে হয়তো তার স্বাস্থ্য খুব খারাপ, তাই আমরা তাকে জাগিয়ে বিরক্ত করতে চাইনি। আমরা সেখান থেকে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমাদের বাড়িতে ফিরে এলাম। তারপর দ্বিতীয় দিন প্রতিদিনের মতো রাত 3টের দিকে আমরা হাঁটতে বেরিয়েছিলাম। আমরা একই পথে সেই রাস্তার দিকে যাচ্ছিলাম যখন আমরা আমাদের বন্ধুকে তার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলাম যে আজ কেমন লাগছে তোমার শরীর। কিন্তু আজ সে খুব বেশি কথা বলছিল না এবং সে কেবল আমাদের বলল আজকে ঠিক আছে। আজ তাকে আমার কাছে খুব অন্যরকম মনে হলো, কারণ অন্য দিনগুলিতে সে পুরো রাস্তা জুড়ে কিছু না কিছু কথা বলতো, কিন্তু আজ সে কেবল আমাদের মাঝখানে চুপচাপ হেঁটে যাচ্ছিল। এই মুহূর্তে আমরা দুজনেই আরামে এগোচ্ছিলাম, আমাদের কথাবার্তায় মগ্ন। কিন্তু তারপর আমার মনে হলো হয়তো আমার বন্ধু আমাদের অনুসরণ করছে না। আমি হঠাৎ পিছনে ফিরে তাকাই এবং আমার অনুভূতির বিশ্বাসে পরিণত হয়, কারণ বাস্তবে আমাদের বন্ধু আমাদের অনুসরণ করছিল না। এরপর আমি আমার সামনে হাঁটতে থাকা আমার অন্য বন্ধুকে থামতে বললাম। এখন আমরা দুজনেই খুব অবাক হয়ে গেলাম যে আমাদের বন্ধুটি চলে গেছে। সে কোথায় গেছে এখন আমরা তাকে ডাকতে শুরু করলাম। তারপর হঠাৎ আমার চোখ সেই জায়গার দিকে চলে গেল যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এবং সেই জায়গার দিকে তাকিয়ে আমরা একটু ভয় পাচ্ছিলাম, কারণ সেই সময় আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা আমাদের গ্রামের সেই শ্মশান ছিল যার পাশে আমরা প্রতিদিন হাঁটতে যেতাম। এখন হঠাৎ আমাদের বন্ধুর এমন জায়গায় নিখোঁজ হওয়া আমাদের অবাক করার পাশাপাশি ভীতিও করে তুলেছিল। এখন আমরা ভয়ে তাকে নিচু স্বরে ডাকছিলাম, কিন্তু আমরা তাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। এরপর আমরা একেবারে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমরা ভয়ে চারপাশে তাকাচ্ছিলাম এবং আমাদের চারপাশের পরিবেশ দেখে আমাদের হৃদস্পন্দন বেড়ে গেল, কারণ সেই একাকী রাতে চারিদিকে ঘন অন্ধকার ছিল এবং আমাদের সামনে ছিল শ্মশান, যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, যার দুপাশে বটগাছ ছিল এবং এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। আর এই পরিবেশ দেখে আমরা যে ভয় অনুভব করছিলাম তা কল্পনাও করা যাবে না। এই সব চলছিল যখন আমার পাশে দাঁড়িয়ে থাকা আমার বন্ধুটি কিছু না বলে ওর হাত দিয়ে কিছু ইশারা করলো এবং সে যেদিকে ইশারা করলো সেদিকে তাকানোর পর আমি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলাম, কারণ সে শ্মশানের বটগাছের দিকে ইশারা করছিল। আর যখন আমি সেই বটগাছের দিকে তাকালাম, সেই দিকে তাকানোর পর আমি বুঝতে পারছিলাম না যে এটি কিভাবে ঘটতে পারে, কারণ সেই বটগাছে আমাদের তৃতীয় বন্ধুটি বসেছিল, যে আমাদের পিছনে হাঁটতে হাঁটতে হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু তার দিকে তাকানোর পর আমি বুঝতে পারছিলাম না যে ও জীবনে কোনো দিন কখনো গাছে ওঠেনি, কিন্তু আজ সে বটগাছে কিভাবে উঠল। কিন্তু এই সব উপেক্ষা করে আমি তাকে ডাকলাম, আরে তুমি ওখানে কি করছো? ঠিক তখনই সে হঠাৎ সেই বটগাছের ডাল থেকে মাটিতে লাফিয়ে পড়ে এবং হঠাৎ দৌড়ে এসে আমাদের সামনে দাঁড়ায়। আর কিছু বলে না সে। হঠাৎ সে আমার দ্বিতীয় বন্ধুর গলা ধরে তাকে শ্বাসরোধ করতে শুরু করে।
শ্বাসরোধ করার সময় তার মুখ থেকে একটি অদ্ভুত ভারী শব্দ বের হচ্ছিল। এটি দেখার পর এক মুহূর্তের জন্য আমি বুঝতে পারিনি যে বন্ধুরা একে অপরের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। সেই একই বন্ধু আজ অন্য বন্ধুর গলা চেপে ধরে আছে, কিন্তু আমার কোনো ধারণা ছিল না যে সেখানে কি ঘটছে। তারপর আমি তাকে বলি, আরে তুমি কি পাগল হয়ে গেছো? কি করছো তুমি? আমরা তিনজনই তো বন্ধু। এবং এই কথা বলে আমি তার গলা থেকে তাকে ওর হাত মুক্ত করার চেষ্টা করি। তখন হঠাৎ সে তার অন্য হাত দিয়ে আমার গলা চেপে ধরে। এটা দেখার পর আমি খুব ভয় পেয়ে গেলাম এবং সে কিভাবে এত শক্তি পেল যে সে আমাদের দুজনকে কাবু করে ফেললো এবং সে আমাদের দুজনের ঘাড় ধরে ফেললো। এখন আমরা দুজনেই আমাদের শরীরের পূর্ণ শক্তি প্রয়োগ করে তার হাত থেকে আমাদের দুজনের গলা মুক্ত করার চেষ্টা করছিলাম। হঠাৎ আমি জানি না সে কোথা থেকে এত শক্তি পেল যে সে আমাদের দুজনকে তার হাত দিয়ে ঘাড় চেপে ধরে আকাশে তুলে দিল। আমরা বাতাসে ঝুলছিলাম তখন, যেন আমরা কারো লাঠিতে ঝুলছি। এই সব চলছিল যখন, তখন সে বলল, আমি তোমাদের দুজনকে হত্যা করব, ঠিক যেমন আমি তোমাদের সেই বন্ধুকে হত্যা করেছি। আজ আমি তোমাদের দুজনকেই হত্যা করব। এটা শোনার পর আমার অবস্থাও খারাপ হয়ে গেল যে যদি আমাদের বন্ধু মারা যায় তাহলে কে আমাদের গলা চেপে ধরে আছে? যদি এটা আমাদের বন্ধু না হয় তাহলে আমাদের বন্ধু কোথায় এবং আমাদের বন্ধুর রূপে কে এসে? আমি এসব ভাবছিলাম, হঠাৎ করেই তার রূপ বদলাতে শুরু করলো। এখন তার শরীরের দৈর্ঘ্য দৈত্যের মতো অনেক বিশাল এবং লম্বা হয়ে গেল। তার শরীর দেখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষদের মতো ছিল, কিন্তু তার মুখ ছিল একটি ছোট শিশুর মতো। এখন সে আমাদের শ্বাসরোধ করে ফেলছিল। তখন আমার মনে হলো এখন কিছুক্ষণের মধ্যেই আমরা মারা যাব। আমার এক বন্ধু নাড়াচাড়া বন্ধ করে দিয়েছিল, কেবল আমি একমাত্র সেই দৈত্যের হাত থেকে আমার গলা মুক্ত করার চেষ্টা করছিলাম। আমার অন্য বন্ধুর দিকে তাকিয়ে আমি নিশ্চিত হয়ে গেলাম যে তার ঘাড় ভেঙে গেছে এবং সে মারা গেছে। তারপর হঠাৎ আমার মনে পড়ল যে আমার শার্টের পকেটে একটি ছুরি আছে, কারণ যখনই আমি রাতে একা বাইরে যেতাম আমার মা আমার নিরাপত্তার জন্য একটি ছোট ছুরি দিতেন এবং আমার মা আমাকে বলেছিলেন যখনই আমি হাঁটতে বেরোবো তখনই সেই ছুরিটি আমার সাথে যেন রাখি। এই কথা মনে পড়ার সাথে সাথেই আমি এক হাতে আমার শার্টের পকেট থেকে একটি ছুরি বের করে সেই দানবের হাতে আক্রমণ করি, যে হাত দিয়ে সে আমার ঘাড় ধরেছিল। কিন্তু বারবার চেষ্টা করার পরেও দানবের হাতে কোনো প্রভাব পড়েনি এবং ছুরি দিয়ে তাকে কাটার সময় তার শরীর থেকে কোনো রকম রক্ত বের হচ্ছিল না। এই সব দেখার পর আমি বুঝতে পেরেছিলাম যে এটি খুব ভয়ঙ্কর কিছু ছিল। এখন আমার আরেক বন্ধু যে খুব নিশ্চল শুয়েছিল এবং যাকে দেখে আমি ধরে নিয়েছিলাম যে সে মারা গেছে, আমি জানি না হঠাৎ কোথা থেকে তার মধ্যে এত শক্তি এসে গেল যে সে প্রথমে ঝাঁপিয়ে সেই দৈত্যের হাত থেকে নিজেকে মুক্ত করে নিল এবং সে নিজেকে মুক্ত করার সাথে সাথেই সে বারবার তার চোখে মাটিতে পড়ে থাকা কাদা ছুটতে শুরু করলো, যার ফলে সেই দৈত্যটি তার হাত দিয়ে আমার ঘাড় ছেড়ে তার চোখে পড়া কাদা থামাতে শুরু করলো। ঠিক তখনই আমার বন্ধু আমার হাত ধরে আমাকে সেখান থেকে দৌড়াতে বলে এবং আমরা এত দ্রুত দৌড়ে যাই যে সম্ভবত আমরা জীবনে কখনো এত দ্রুত দৌড়াইনি। যতক্ষণ না আমরা আমাদের গ্রামে পৌঁছাই আমরা কেবল দৌড়াতেই থাকি এবং যখন আমরা গ্রামের চত্বরের মাঝখানে পৌঁছাই তখন আমার বন্ধু যে আমাকে সেই দৈত্যের খপ্পর থেকে বাঁচিয়েছিল সে পড়ে অজ্ঞান হয়ে যায়। ততক্ষণে গ্রামের কিছু লোক এগিয়ে এসেছিল এবং আমাদের এভাবে দৌড়াতে দেখে আমাদের বলে যে তোমরা আজকাল রাস্তা দিয়ে দৌড়াও না, তোমরা কি দৌড় বন্ধ করে দিয়েছো? তখন আমি হাঁপাতে হাঁপাতে আমাদের সাথে যা ঘটেছিল তা বললাম। তারা শুনে অবাক হয়ে গেল। এরপর গ্রামবাসীরা আমাদের জিজ্ঞাসা করলো
যে রাতে ওই পথ থেকে রাস্তার দিকে যেতে কে বলেছে, এবং যদি যেতেই হয় তাহলে ভোর 4টে বা 5টার দিকে ব্রহ্ম মুহূর্ত শুরু হওয়ার পরে যেতে। কিন্তু তোমরা কারো কথা শোনো না। এরপর গ্রামের সেই কয়েকজন লোক কোনোভাবে আমার অচেতন বন্ধুকে জ্ঞান ফিরিয়ে আনলো, কিন্তু আমি আমার তৃতীয় বন্ধুকে নিয়ে চিন্তিত ছিলাম যে তার কি হয়েছে, সে কোথায় এবং সে কেমন আছে। তারপর আমরা গ্রামের সেই লোকেদের সাথে আমার তৃতীয় বন্ধুর বাড়িতে যাই এবং তার বাড়ির দরজায় টোকা দিই। তারপর কিছুক্ষণ পর তার বাবা চোখ ঘষতে ঘষতে দরজা খুলে দেয়। তারপর আমরা তার বাবাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করি। তারপর তার বাবা আমাদের বলেন, এত দেরি করে দৌড়তে যাচ্ছ? আমরা তার বাবাকে কিছুই বলিনি প্রথমে। তারপর তার সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে সে কোথায়। তারপর তৃতীয় বন্ধুটির বাবা তার ঘরে গিয়ে দেখল যে সে সেখানে ছিল না। তখন তার বাবা একটু চিন্তিত হয়ে পড়ল যে সে কোথায় গেছে। সেই সময় আমরা তার বাবাকে কিছুই বলিনি। এখন আমরা সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম, কারণ গ্রামের কিছু লোক যারা আমাদের সাথে আমাদের বন্ধুর বাড়িতে গিয়েছিল তারা ইতিমধ্যেই আমাদের তার পরিবারকে কিছু না বলার জন্য নিষেধ করেছিল। তারপর সূর্যের আলো বের হওয়ার সাথে সাথেই সেই লোকেরা গ্রামের প্রবীণদের জড়ো করে তাদের সব কিছু বলে। কিছুক্ষণ পর আমাদের বন্ধুর বাবা এবং তার পরিবারও খুব চিন্তিত হয়ে সেখানে এসে সবাইকে জানালো যে তারা তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না। তারপর গ্রামের লোকেরা তার বাবাকে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি জানালো। এরপর সবাই সিদ্ধান্ত নিল যে আমাদের সাথে ঘটনাটি যেখানে ঘটেছিল সেখানে সবাই মিলে যাবে। এখন আমরা গ্রামের লোকেদের সাথে শ্মশানের দিকে যেতে শুরু করলাম। ততক্ষণে ভোর 5টা বেজে গেছে এবং চারিদিকে আলো হয়ে গেছে। আমরা সেই শ্মশানের দিকে যাচ্ছিলাম। হঠাৎ আমার বন্ধুর বাবা জোরে চিৎকার করে আমাদের আগে শ্মশানের দিকে দৌড়ে গেলেন। হয়তো তিনি আমাদের আগে কিছু দেখেছিলেন। আমরাও যখন তার পিছনে দৌড়ে গেলাম তখন দেখলাম আমাদের বন্ধুটি সেই বট গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এটা দেখার পর আমার আত্মা কেঁপে উঠল। এখন আমি চারিদিকে শুধু চিৎকারের শব্দ শুনতে পাচ্ছিলাম। তখন গ্রামের কিছু লোক সেই বট গাছে উঠে আমাদের বন্ধুকে ফাঁসির দড়ি থেকে নামিয়ে আনলো। এখন তাকে নামিয়ে আনার পর তার মৃতদেহ দেখে মনে হচ্ছিল যেন তার মৃত্যুর পর অনেক সময় কেটে গেছে। তারপরে গ্রামের কিছু বয়স্ক লোক বললেন যে তার মৃতদেহ দেখে মনে হচ্ছে যেন সে একদিন আগে মারা গেছে। তারপর আমরা গ্রামবাসীদের আগের দিন আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি বললাম। এরপর গ্রামের বয়স্ক লোকেরা বলল যে সে গতকাল মারা গেছে। কিন্তু আমরা আবার গ্রামবাসীদের জিজ্ঞাসা করলাম যে এটা কিভাবে সম্ভব, কারণ গতকাল যখন আমরা তাকে না পেয়ে তার বাড়িতে গিয়েছিলাম তখন তার পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছিল যে সে ফিরে এসেছে এবং সে ঘুমাচ্ছে। তারপর অনেক দিন কেটে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা গ্রামবাসীরা সেই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাইনি এবং আমার বন্ধুটি সেদিন আমাদের চিরতরে ছেড়ে চলে গেছে। গ্রামের অনেক বয়স্ক মানুষ এমনকি বলেছিল যে তাকে কোনো অশুভ আত্মা বা জিন হত্যা করেছে। এরপর অনেক দিন ধরে গ্রামে ভয় ও আতঙ্কের পরিবেশ বিরাজ করে এবং আজও কেউ রাতে শ্মশানের দিকে যায় না। কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না যে গ্রামে আমাদের বন্ধুর সাথে কি হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী। তোমাদের গল্পটি কেমন লাগলো, তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এবং এখন তোমরাও তোমাদের জীবনে ঘটে যাওয়া বা তোমাদের শোনা কোনো সত্যি ভৌতিক ঘটনা জানা থাকলে আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com এ। তাছাড়াও তোমরা ডেসক্রিপশনে আমাদের পুরো ডিটেল পেয়ে যাবে। আমরা শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।